বন্ধুরা কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো ফ্রিজের মধ্যে গ্রেটারের ব্যবহার করে দেখেছেন? প্রেসার কুকারের মধ্যে কোলগেট দেবেন কিসের জন্য? আপনাদের বাড়িতেও কি লঙ্কা রয়েছে? এভাবে ফাঙ্গাস ধরে গেছে, কিভাবে লঙ্কা রাখলে আর ফাঙ্গাস ধরবে না? শাড়ির মধ্যে গ্রেটারের ব্যবহার করবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা। আমরা অনেকেই শুকনো লঙ্কা রান্নাতে ব্যবহার করে থাকি, ফোড়ন হিসাবে হোক কি পেস্ট করে। তবে সমস্যাটা কি হয়, শুকনো লঙ্কা যদি বাড়িতে কিছুদিন থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় ফাঙ্গাস ধরে যায়। বিশেষ করে বর্ষার সময় কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যায়, যার কারণে লঙ্কাগুলো আমরা কিন্তু আর ব্যবহার করতে পারি না, অনেক সময় ফেলে দিতে হয়। তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণের দিয়ে দেবেন সর্ষের তেল। এখানে কিন্তু সাদা তেল দিলে হবে না, সর্ষের তেলের মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকে। তো তেলটাকে খুব ভালো করে আপনারা লঙ্কার মধ্যে মাখিয়ে দেবেন, এমনভাবে মাখাবেন যাতে করে একটা তেলের আস্তরণ হয়ে। যদি লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরে তাহলে কিন্তু তেলটা মাখাবেন, আর তেল মাখানোর পর আপনারা কিভাবে রাখলে আর ফাঙ্গাস ধরবে না। তো আপনারা চাইলে লঙ্কাগুলো কিছুক্ষণের জন্য রোদ্রে রেখে দিতে পারেন। আর যদি দেখেন রৌদ্র ঠিকভাবে উঠছে না সেক্ষেত্রে আপনারা তাওয়া বা কড়াই হালকা একটু গরম করে নেবেন, তার মধ্যে একটু নাড়াচাড়া করে নেবেন। তবে কড়াই বা তাওয়া খুব বেশি গরম করা চলবে না, যাতে করে লঙ্কাটা পুড়ে না যায়। তারপর যদি লঙ্কাটা রাখেন তাহলে দেখবেন আর কখনোই কিন্তু ফাঙ্গাস ধরবে না লঙ্কা আপনাদের বাড়িতে যতদিনই থাকুক না কেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা ডিমের খোসা। ডিম আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, তবে ডিমের খোসাগুলো কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে ডিমের খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি। তেমনই ইউজফুল দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব। মিক্সার জার আমরা মশলা পেস্ট করার জন্য অনেকে ব্যবহার করি, তবে কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় ব্লেডের ধারটা অনেকটাই কম হয়ে যায়, যার কারণে অনেক সময় আমরা বাজারে নিয়ে যাই মিক্সার জারের ব্লেডটা কিন্তু চেঞ্জ করিয়ে নিয়ে আসি। তো আপনারা কি করবেন, ফেলে দেওয়া ডিমের খোসাগুলো দিয়ে দেবেন আর কিছুটা পরিমাণে লবণ দিয়ে 1 থেকে 2 বার ঘুরিয়ে দেবেন। তাহলে দেখবেন মিক্সার জারের ব্লেডের যে ধারটা অনেকটাই কম হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে। তবে একবার করলে কিন্তু পুরো ধার আসবে না, মাঝে মধ্যে কাজই করতে হবে। তবে ডিমের খোসার যে গুঁড়োটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না, একটা কাজে ব্যবহার করব। তার আগে মিক্সার জারটাকে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই পদ্ধতিতে আপনারা যদি মিক্সার জারের ব্লেডের ধারটা করে নিতে পারেন তাহলে কিন্তু এই মিক্সার জারটা আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। দোকানে যেতেও হবে না, ব্লেডটা চেঞ্জ করিয়ে নিয়েও আসতে হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। খোসার যে গুঁড়োটা আমি রেখেছিলাম সেটা কোথায় কি কাজে ব্যবহার করবেন। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কিচেন সিঙ্ক, ওয়াশ বেসিনের ব্যবহার করে থাকি, আর এগুলো পরিষ্কার করার জন্য আমরা বিভিন্ন ধরনের লিকুইড বা সাবানের ব্যবহার করে থাকি। তবে পরিষ্কার করলেও অনেক সময় দেখা যায় নতুনের মতো যে গ্লেজটা সেটা কিন্তু ফিরে আসে না। তো ডিমের খোসার যে গুঁড়োটা রেখেছিলাম সেটা এইভাবে করে আমি কিছুটা পরিমাণে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি পরিমাণের বানিয়ে কিন্তু স্টোরও করতে পারেন, যখনই পরিষ্কার করবেন ব্যবহার করতে পারবেন। তো কিছুটা পরিমাণে ছড়িয়ে নেওয়ার পর আমি এখানে একটা স্ক্রাবার নিয়েছি, সেটা দিয়ে এইভাবে হালকাভাবে ঘষে নিচ্ছি। এইভাবে আপনারা যখনই ঘষবেন দেখবেন ওয়াশ বেসিন হোক কি কিচেন সিঙ্ক ঘষার কারণে পরিষ্কার তো হবেই, তাছাড়াও দেখবেন যে নতুনের গ্লেজটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই ফিরে আসবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি ঘষেও নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো, তাহলে কিন্তু আপনারা নিজেরা দেখেই বুঝতে পারবেন যে আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে। তাহলে বন্ধুরা আমরা কিন্তু ডিমের খোসা ফেলে না দিয়ে এইভাবে করেও ব্যবহার করতে পারি। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি কাপড়ের ব্যাগ। আমরা যখন কোনো কিছু কেনাকাটা করি তার সাথে এই কাপড়ের ব্যাগগুলো পেয়ে থাকি, আর এই ব্যাগগুলো আমরা দেখবেন অনেকে কি করি নানা কাজে ব্যবহার করে থাকি, যার কারণে আমরা এইভাবে একটু বড় করে ভাঁজ করে রেখে দিই। তবে যখন আমাদের বাড়িতে অনেকগুলো হয়ে যায় দেখবেন অনেকটাই জায়গা জুড়ে থাকে, তাছাড়াও দেখতেও অনেক সময় ভালো লাগে না যদি একটা জায়গার মধ্যে এতগুলো আমরা ব্যাগ রেখে দিই। তবে যখনই আপনারা এই কাপড়ের ব্যাগগুলো রাখবেন, কিভাবে গুছিয়ে রাখলে একটা জায়গার মধ্যে আপনারা অনেকগুলো ব্যাগ গুছিয়ে রাখতে পারবেন, আর যখন প্রয়োজন হবে আপনারা হাতের কাছে কিন্তু পেয়েও যাবেন।
তো এই কাপড়ের ব্যাগটাকে দুটো সাইড থেকে প্রথমে মুড়িয়ে দিয়েছি, তারপর নিচের সাইড থেকে এইভাবে যতটা পারবেন ছোট করে রোল করে মুড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপর যে হ্যান্ডেলটা রয়েছে আপনারা কি করবেন, এইভাবে করে একটা সাইড থেকে পরিয়ে দেবেন। ঠিক একইভাবে যে আরও একটা হ্যান্ডেল রয়েছে সেটাও কিন্তু উল্টো সাইড থেকে পরিয়ে দিতে হবে। এইভাবে যদি আপনারা রেখে দিতে পারেন তাহলে দেখবেন একদম ছোট জায়গার মধ্যে থাকবে, আর অনেকগুলো ব্যাগ কিন্তু একটা জায়গায় রেখেও দিতে পারেন। তো একইভাবে আরও একটা ব্যাগ আমি প্রথমে মুড়িয়ে নেব, তবে হ্যান্ডেলের জায়গাটা কিন্তু একটু অন্যভাবে মোড়াবো। তো যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবে কিন্তু আপনারা কাপড়ের ব্যাগগুলো গুছিয়ে রাখতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি শাড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি পরে থাকি, সব সময় না পরলেও কোনো অনুষ্ঠান বা পুজোতে অনেকে আমরা পরি। তবে সমস্যা কি হয়, যখন আমরা একটু ভারী ধরনের শাড়ি পরি, অনেক সময় জরির কাজ করা থাকে বা হয়তো বেনারসি ধরনের কোনো মোটা শাড়ি পরি, সেক্ষেত্রে যখন আমরা কুচি করি বা পিন আপ করি প্রত্যেকে সেফটি পিনের ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখা যায় পাড়টা মোটা হওয়ার কারণে সহজে কিন্তু সেফটি পিনটা ঢুকতে চায় না, কখনো জং বা মরচে পড়ে যায়, বা সেফটি পিনের মুখের জায়গাটা যদি ভোঁতা হয় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়ে থাকে। আর কোথাও বেরোনোর থাকলে, কাজের তাড়া থাকলে অনেক সময় সেফটি পিন খোঁজাখুঁজিরও সময় থাকে না। সেক্ষেত্রে আপনারা গ্রেটারের মধ্যে যদি হালকাভাবে এইভাবে ঘষে নিতে পারেন তাহলে দেখবেন যদি সেফটি পিনের মধ্যে কোনো জং বা মরচে থাকে সেটা উঠে যাবে। তাছাড়াও সেফটি পিনের মুখের জায়গাটা যদি ভোঁতা থাকে সেটাও কিন্তু সুচলো হয়ে যাবে। তারপর যদি সেফটি পিনটা দিয়ে আটকান, যে সেফটি পিন দিয়ে আটকাতেই পারছিলেন না সেটা দিয়েই দেখবেন সহজেই কিন্তু আটকে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্নাবান্না আমরা প্রত্যেকেই করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, গ্যাসের খরচ অনেকটাই কম হয়। অনেক সময় তাড়াহুড়োতে হোক কি ভুলবশত কোনো কিছু সেদ্ধ করতে বসালে এইভাবে পুড়ে যায়, যেটা সহজে আমরা পরিষ্কার করতে পারি না। হাত দিয়ে ঘষেও দেখালাম, দেখতেই পাচ্ছেন কিভাবে পুড়ে গেছে। তবে এইভাবে যদি পুড়ে যায় আমাদের দেখবেন অনেকটাই ঘষাঘষিও করতে হয়, হাতে সময় না থাকলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তাছাড়াও পরিষ্কারও ঠিকভাবে হয় না। কিছুটা পরিমাণের বেকিং সোডা দিয়েছি কিছুটা পরিমাণের লবণ, আর এখানে নিয়েছি আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। কিছুটা পরিমাণের আমি কোলগেট দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল। তবে চাইলে আপনারা এখানে গরম জলেরও ব্যবহার করতে পারেন। তো জলটা দেওয়ার পর আমি একটু প্রেসার কুকারটা এভাবে নাড়িয়ে নিচ্ছি। তারপর একটা চামচ বা হাতার সাহায্যে আপনারা কি করবেন, এগুলোকে একটু মিশিয়ে নেবেন। যেহেতু বেকিং সোডা, লবণ আর কোলগেটের ব্যবহার করেছি, মিশিয়ে নেওয়ার পর আমি যেহেতু এখানে নর্মাল জলের ব্যবহার করেছি তাই 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। আপনারা যদি গরম জলের ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে কিন্তু রাখার কোনো প্রয়োজন হবে না। তো আমি এইভাবে করে 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম, কেন কি যে পোড়া অংশগুলো রয়েছে যাতে অনেকটাই নরম হয়ে যায়। এবার একটা আপনারা হাতা বা ডাবু বা চামচ যে কোনো কিছু নিয়ে নেবেন, সেটা দিয়ে হালকাভাবে ঘষে নেবেন। যে পোড়া অংশগুলো ডিপ হয়ে বসে থাকে, সহজে উঠতে চায় না, ঘষাঘষি করতে হয়, এইভাবে যদি আপনারা একটু চেঁচে নেন তাহলে দেখবেন ডিপ হয়ে বসে থাকা যে পোড়াগুলো সহজে ওঠে না সেটাও কিন্তু অনেকটাই উঠে যাবে। এবার এই জলটা ফেলিয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে পোড়া অংশটা কতটা উঠে পরিষ্কার হয়েছে। এবার বাকি যেটুকু পোড়া অংশ রয়েছে সেটা পরিষ্কার করার জন্য এখানে একটা স্ক্রাবার নিয়েছি। আর যেহেতু এখানে লবণ, বেকিং সোডা, কোলগেটের ব্যবহার করেছিলাম তাই কিন্তু এখানে কোনো ডিশওয়াশ জেল বা ভিম বার সাবানের ব্যবহার করব না। এটা দিয়েই হালকাভাবে ঘষে নেব। তো দেখতেই পাচ্ছেন বাকি যেটুকু পোড়া অংশ ছিল সেটাও কিন্তু এখন উঠে পরিষ্কার হয়ে গেছে। এবার এটা দিয়ে প্রেসার কুকারের বাইরের সাইডটাও হালকা ঘষে নিচ্ছি, তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আগে কিভাবে পুড়ে গেছিলো আর এখন কতটা পরিষ্কার হয়েছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা গ্রেটার, এই ধরনের গ্রেটার আমরা কোনো কিছু গ্রেট করার জন্য প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তবে এই গ্রেটার কিন্তু আমরা আরও নানা কাজেও ব্যবহার করতে পারি। কিভাবে কি কাজে ব্যবহার করবেন, এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, তার মধ্যে গ্রেটারটাকে এইভাবে মাঝখানে দিয়ে দেব। ওপরের সাইড থেকে প্রথমে মুড়িয়ে নেব, তারপর এই সাইড থেকে ভালো করে একটু মুড়িয়ে নেব। এবার যাতে কাপড়টা কোনোভাবেই এখান থেকে খুলে না যায়, এখানে নিয়ে নিচ্ছি একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে 2বার পেঁচিয়ে দেব।
এবার গ্রেটারের সামনের অংশটাতে আমি কিছুটা পরিমাণের জল দিয়ে একটু ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। এই গ্রেটারটা আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায়। শীত, গ্রীষ্ম, বর্ষার যে সময়ই হোক না কেন ফ্রিজের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি। তবে অনেক সময় দেখা যায় ফ্রিজ চালানোর কারণে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। তবে কি কি কারণে বেশি আসে সেটা কিন্তু আমরা কেউই বুঝতে পারি না। অনেক সময় দেখবেন ফ্রিজের যে রাবারটা থাকে সেই রাবারটার মধ্যে নোংরা ময়লা জমে যায়, তার কারণে ফ্রিজের দরজা ভালোভাবে লাগালেও অনেক সময় দেখা যায় ঠিকভাবে লাগানো যায় না, ঢিলে থাকে, ফ্রিজের ঠান্ডা হাওয়া বাইরে বেরিয়ে যায়, যার কারণে ফ্রিজ কাজ করতেও সময় লাগে, ইলেকট্রিক বিলও অনেকটাই বেশি পুড়ে। তো যে গ্রেটারটা রয়েছে রাবারের মধ্যে প্রথমে এইভাবে করে আপনারা লাগিয়ে দেবেন। তারপর আপনারা কি করবেন, এইভাবে যদি হালকাভাবে ঘষে নেন তাহলে দেখবেন ফ্রিজের দরজার মধ্যে যে রাবারের নোংরা ময়লাটা জমে থাকে সেটা সহজেই পরিষ্কার হয়ে যাবে। কেন কি এই জায়গাটা এতটাই সরু থাকে আমরা কিন্তু হাত দিয়ে কোনোভাবেই এই রাবারের জায়গাটা পরিষ্কার করতে পারি না। তো আপনারা যদি এখানে গ্রেটারের ব্যবহার করেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু ফ্রিজের রাবারের জায়গার মধ্যে যেখানে নোংরা ময়লা জমে রয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে। দরজাটা লাগানোর পরেও দেখবেন কোনোভাবেই কিন্তু ঢিলে হবে না, টাইটভাবে আটকে থাকবে, যার কারণে ইলেকট্রিক বিল অনেকটাই কম পুড়বে। তাছাড়াও অনেক সময় দেখা যায় আমরা যখন ফ্রিজের কোনো কিছু জিনিস বের করি একেবারেই কিন্তু বের করি না, বারবার ফ্রিজের দরজা খুলি আর নানা ধরনের জিনিস যেগুলো প্রয়োজন হয় আমরা বের করতে থাকি। এর কারণেও দেখা যায় অনেক সময় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। তো আপনারা চেষ্টা করবেন একেবারেই কিন্তু জিনিসগুলো বের করার, বারবার দরজা যদি খোলা বন্ধ করেন সেক্ষেত্রেও কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। রেগুলেটরটা থাকে সব সময় সিজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে রাখা উচিত, না হলেও কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। আশা করছি এই টিপসটিও কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।